আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি এডুকেশনাল ওডি চ্যানেলের পক্ষ থেকে এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম। তো আমাদের আজকের আলোচনার বিষয় হবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা। এসএসসি রসায়নের এই টপিকসটা থেকে গ নাম্বারে এই প্রশ্নটা সবসময় থাকে। তো আজকের এই প্রশ্নটা খুব ভালো করে শিখতে পারলে মোটামুটি এই 3 মার্ক তোমাদের খুব সহজে ক্যারি করতে পারবা। তো এখানে আমাদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা, এর অর্থ হলো যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে ওই মৌলটি কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত আছে, এটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি তবেই সেটাকে বলা হবে যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ওই মৌলটার অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করতে পাওয়া। তো আমরা আজকে সেই বিষয়টাই শিখব। তো প্রথমত গ্রুপ নির্ণয় করার বিষয়টা সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তো গ্রুপ নির্ণয় করতে গেলে আমাদের 3টা নিয়ম আছে। এই নিয়ম 3টি আগে ভালো করে আয়ত্ত করতে হবে। তো 1 নম্বর নিয়মে বলা আছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করার পর যদি সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে থাকে, মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করলাম, এখন তারপরে দেখা যাচ্ছে যে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে আছে। যদি সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে থাকে তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন যতটা থাকবে ওই ইলেকট্রনের সংখ্যাই হবে ওই মৌলটার গ্রুপ। এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মের মধ্যে বলা আছে যে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটাল এবং পি অরবিটালের মধ্যে থাকে, সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটাল ও পি অরবিটালের মধ্যে থাকে তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন এবং পি অরবিটালের মোট ইলেকট্রন এবং তার সঙ্গে 10 যোগ করলে মোট যে ইলেকট্রনটা হবে ওই ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ। ঠিক আছে? তার মানে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটাল এবং পি অরবিটালে যায় তাহলে এস অরবিটালের ইলেকট্রন এবং পি অরবিটালের ইলেকট্রন যোগ করতে হবে, যত হবে তার সঙ্গে আবারও 10 যোগ করতে হবে। এরপর যে মানটা আসবে ওই সংখ্যাটাই হবে ওই মৌলের গ্রুপ। 3 নম্বর নিয়ম হলো সর্বশেষ ইলেকট্রন যদি এস ও পি অরবিটাল ডি অরবিটালে থাকে, সর্বশেষ ইলেকট্রন যদি এস ও ডি অরবিটালে থাকে তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন যতটা আছে এবং ডি অরবিটালে মোট ইলেকট্রন যতটা আছে এই 2টা অরবিটালের ইলেকট্রন যোগ করলে যে মানটা পাবো সেটাই হবে ওই মৌলের গ্রুপ। ঠিক আছে? তো এইটা সুন্দরভাবে বোঝানোর জন্য আমি এখানে 3টা এক্সাম্পল লিখে রাখছি। এই এক্সাম্পল 3টা আমরা এখন বোঝানোর জন্য চেষ্টা করব, দেখা যাক। তো প্রথমত আমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছি। আমরা জানি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 12। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6, মানে 2 2 4 আর 6 10 আর 3s2, 3s এ 2টা অরবিটাল ইলেকট্রন থাকে। এই হলো ম্যাগনেসিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা 10। এখন এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমি সর্বশেষে যেটা লক্ষ্য করলাম যে ম্যাগনেসিয়ামের যে সর্বশেষ ইলেকট্রন আছে 2টি, এই সর্বশেষ ইলেকট্রন 2টি আছে হলো এস অরবিটালে। তো আমাদের 1 নম্বর নিয়মে বলা আছে যে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে থাকে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ। তাহলে এই আমাদের প্রথম উদাহরণটার ক্ষেত্রে এই মৌলটার গ্রুপ হবে, যেহেতু ম্যাগনেসিয়াম মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে এবং এস অরবিটালে ইলেকট্রন আছে মোট 2টি, সুতরাং ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার হবে 2। আর এর পর্যায় হলো কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর সর্বোচ্চ শক্তি স্তরের মান যত হবে ওই মৌল তত নাম্বার পর্যায়ে অবস্থিত। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস করার পর দেখবো সর্বোচ্চ শক্তি স্তরের মান কত, সর্বোচ্চ শক্তি স্তরের মান যত হবে ওই মৌলের পর্যায় নাম্বার তত হবে।
তো এই মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতেছি যে এখানে শক্তি স্তর, এটা হলো শক্তি স্তর নাম্বার 1, এটা হলো শক্তি স্তর 2, এটাও শক্তি স্তর 2, আমাদের এইটা হলো শক্তি স্তর নাম্বার 3। এই মৌলটার মধ্যে সব থেকে সর্বোচ্চ শক্তি স্তরের মান আছে হলো 3। যেহেতু সর্বোচ্চ শক্তি স্তরের মান 3, সুতরাং এই মৌলের পর্যায় হবে 3। ঠিক আছে। এর পরবর্তীতে দ্বিতীয় নম্বর মৌল লিখে রাখছি আমি সালফার। সালফারের ইলেকট্রন সংখ্যা হলো 16টি। তো সালফারের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে 1s2 2s2 2p6 এই হলো 10, 3s2 12 আর 3p4 এই হলো 16। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রনটি s এবং p অরবিটালে আছে। সর্বশেষ ইলেকট্রনটি s এবং p অরবিটালে আছে। এখন কথা হলো যে স্যার আপনি এখানে বললেন যে s এবং p অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি আছে, তাহলে এই জায়গাতে s এবং p তে ইলেকট্রন আছে এইটা বললেন না কেন? তার কারণ হলো দেখো এখানে লেখা আছে কিন্তু 2p, মানে এটা হলো 2 নম্বর শক্তি স্তর, আর এখানে লেখা আছে কিন্তু 3s মানে হলো 3 নম্বর শক্তি স্তর। তার মানে সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3 নম্বরটাই হলো। আর 2p নিলাম না কেন? কারণ এটা তো সর্বশেষ শক্তি স্তর না, এটা হলো দ্বিতীয় নম্বর শক্তি স্তর, এই জন্য এটা আমাদের নেওয়া যাচ্ছে না। এই জন্য আমার এখানে এটাই নিছি যে সর্বশেষ শক্তি স্তর হলো 3s। কিন্তু এক্ষেত্রে s এবং p কেন নিলাম? কারণ এক্ষেত্রে s এর সামনেও 3 লেখা আছে, মানে 3 নম্বর শক্তি স্তরের মৌল, সর্বশেষ শক্তি স্তর 3, আবার p এর সামনেও 3 লেখা আছে। অর্থাৎ এই s অরবিটাল এবং p অরবিটালটি হলো মূলত 3 নম্বর শক্তি স্তরের, মানে 3 নম্বর অরবিটালে মৌল, যার কারণে আমরা এখানে s এবং p দুইটাকেই নিলাম। তাহলে আমাদের 2 নম্বর নিয়মে কি লেখা ছিল যে ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখা যায় সর্বশেষ ইলেকট্রন s অরবিটাল এবং p অরবিটালে প্রবেশ করে, তাহলে তার গ্রুপ হবে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে যোগ করব আরো 10। তাহলে এখানে গ্রুপ হবে কি s এর ইলেকট্রন যোগ p এর ইলেকট্রন যোগ 10। তার মানে হচ্ছে কি s এর ইলেকট্রন আছে 2টি, p এর ইলেকট্রন আছে 4টি, তাহলে 2 যোগ 4 আর আমরা এক্সট্রা ভাবে 10 যোগ করব। এটা হলো নিয়মের 10, হ্যাঁ, সূত্রের দেন এটা। তাহলে যোগ করলে আসতেছে কত? 10 আর 6 16, অর্থাৎ সালফার মৌলটি 16 নম্বর গ্রুপে অবস্থিত। এখন পর্যায় নির্ণয় করব। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে এই ইলেকট্রন বিন্যাসের মধ্যে সর্বোচ্চ শক্তি স্তরের মান কত। এই যে সর্বোচ্চ শক্তি স্তরের মান এখানেও আছে 3, এখানেও আছে 3, তার মানে এই মৌলটার সর্বোচ্চ শক্তি স্তরের মান হলো 3, সুতরাং এই মৌলটি 3 নম্বর পর্যায়ে অবস্থিত। সুতরাং এই মৌলের পর্যায় নাম্বার হবে 3। ঠিক আছে। এখন এরপরে আরেকটা আমি লিখে রাখছি ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হলো 25, এর ইলেকট্রন সংখ্যা হলো 25। তো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এখন আমাদের 3 নম্বর নিয়মে বলা ছিল কি, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর দেখা যায় সর্বশেষ শক্তি স্তরটি s এবং d অরবিটালে অবস্থিত। দেখো সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটি আমাদের s অরবিটাল এবং d অরবিটালের মধ্যে আছে। s আর d অরবিটাল দুইটা পাশাপাশি আছে। এই সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটাল এবং d অরবিটালের মধ্যে থাকে, তাহলে আমাদের গ্রুপ নির্ণয়ের নিয়ম কি? আমাদের গ্রুপ নির্ণয়ের নিয়ম হলো s অরবিটালের মোট ইলেকট্রন এবং d অরবিটালের মোট ইলেকট্রন যোগ করতে হবে, যেটা আসবে সেটাই হলো ওই মৌলের গ্রুপ। অর্থাৎ তাহলে এখানে s অরবিটালে আছে 2টি ইলেকট্রন, d অরবিটালে আছে 5টি ইলেকট্রন, 5 2 7। সুতরাং ম্যাঙ্গানিজ মৌলটি 7 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে এই মৌলটার পর্যায় কত হবে? এই মৌলটির পর্যায় কত হবে? এই মৌলটির পর্যায় হবে, এখন আমাদেরকে দেখতে হবে এই ইলেকট্রন বিন্যাসটার মধ্যে সর্বোচ্চ শক্তি স্তরের মান কত। তো দেখতে পাচ্ছি এখানে আছে 1 2 2 3 3 4 3, তাহলে সর্বোচ্চ শক্তি স্তর পেলাম আমি 4। সুতরাং এই ম্যাঙ্গানিজ মৌলটির পর্যায় নাম্বার হবে 4। তো এইভাবে আমাদের নিয়ম অনুযায়ী যদি আমরা মৌলসমূহের
ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারি, তাহলে আমাদের কোশ্চিনের 3 মার্কের মধ্যে 3 মার্কই পাবো। এখন এটার ব্যাখ্যা লিখবো কিভাবে? ব্যাখ্যা লিখবো যে মৌলটির ইলেকট্রন বিন্যাস করার পর দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে আছে। আমরা জানি এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকে সেটি হলো ওই মৌলের গ্রুপ। সুতরাং এই মৌলে যেহেতু সর্বশেষ শক্তি স্তরটি ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং তার এই গ্রুপ হবে 2। তারপর লিখবো কি, আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তর ওই মৌলের পর্যায় নির্দেশ করে। যেহেতু এক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তরের মান 3, সুতরাং এই মৌলটি 3 নম্বর পর্যায়ে অবস্থিত। সুতরাং যেহেতু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা মৌলসমূহের অবস্থান পর্যায় সারণীতে সঠিকভাবে নির্ণয় করতে পেরেছি, তাই আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসেই পর্যায় সারণীর মূলভিত্তি। প্রশ্নটা এভাবেও আসে। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে এই অধ্যায়ের উপর লেকচার নাম্বার 3 নিয়ে আমি উপস্থিত হব। তো আমার ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভোলা যাবে না। তো সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, উৎসাহ দেন। ইনশাআল্লাহ ভালো ভালো ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ।